আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যবস্থাপকীয় অর্থনীতি তিনটা প্রশ্ন পড়ব দ্বিতীয় অধ্যায়ের। আমরা প্রথম অধ্যায় অলরেডি শেষ করে ফেলছি, দ্বিতীয় অধ্যায়েরও কিছু প্রশ্ন শেষ করছি। আজকে কিছু প্রশ্ন পড়লে আমাদের প্রথম দুইটা অধ্যায় শেষ হয়। এখানে অনেক বড় চ্যাপ্টার, 12টা অধ্যায়। আচ্ছা, আজকে আমাদের শিডিউলে আছে চাহিদা সূচি এবং চাহিদা রেখা কি, এদের মধ্যে পার্থক্য, অথবা একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আঁকতে বলা হয়েছে, মানে একই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যতিক্রম সহ চাহিদা বৃদ্ধিটি ব্যাখ্যা, মানে চাহিদা বিধি ব্যাখ্যা করতে বলছে, ব্যতিক্রম সহ বলছে। আরেকটা প্রশ্ন হচ্ছে বাজার চাহিদা রেখা অঙ্কন। এই তিনটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগে তিনটা প্রশ্ন, আর এখন তিনটা, মানে ওখান থেকে একটা দুইটা আসে, এখান থেকে একটা দুইটা আসে পরীক্ষায়। তাই এই যে তিনটা, এই অধ্যায়টা একটু, যেহেতু অর্থনীতির বিষয়গুলো একটু চিত্র টিত্র আছে, মোটামুটি একটু বোঝার বিষয়, তবে খুব কঠিন না। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে সহজে আমরা পারবো। আজকে আমরা গতদিন আমরা পড়ছিলাম চাহিদা ফাংশন। এই চাহিদা ফাংশন, এই সূত্রটাই কিন্তু আমরা চাহিদা বিধিতে আমরা ব্যাখ্যা করবো। আচ্ছা, তাহলে প্রথমে চাহিদা বিধিটা একটু পড়ি। এবং চাহিদা বিধির ব্যতিক্রম খুব সহজ। আচ্ছা, চাহিদা বিধি, চাহিদা বিধিটা হচ্ছে উত্তর এখান থেকে শুরু করে এই পর্যন্ত। চাহিদা বিধি, ল অফ ডিমান্ড। দেখেন, অপরাপর বিষয়সমূহ স্থির থাকলে, মানে অপরাপর কি সেটা আমরা পরে বলবো। কোন দ্রব্যের মূল্য বাড়লে, মানে একটা দ্রব্যের মূল্য বাড়া এবং ওই দ্রব্যটা চাহিদা কমা বা বাড়া, মূল্য বাড়ার সাথে সম্পর্কিত। এখানে মূল্য বাড়লে আপনি হয়তো কম কিনতেছেন, বা কিছু কিছু দ্রব্য আছে মূল্য বাড়লে মানুষ আরো বেশি কিনে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে চাহিদা বিধিতে শুধুমাত্র ব্যাখ্যা করা হবে মূল্য বাড়লে চাহিদা কমে না বাড়ে সেইটা। পাশাপাশি চাহিদা বাড়ার সাথে কমার সাথে মূল্য বাড়া কমার সম্পর্কের বাইরে আরো অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলোকে স্থির, প্রথমে বলে নিচে সেই বিষয়গুলো স্থির থাকবে। তাহলে আমরা কি লিখবো? অপরাপর বিষয়সমূহ স্থির থাকলে কোন দ্রব্যের মূল্য বাড়লে চাহিদার পরিমাণ কমবে, আর মূল্য কমলে চাহিদা বাড়বে। আমরা কিন্তু চাহিদা বিধি পড়তেছি, কিন্তু ব্যতিক্রম টুক পড়তেছি না। ব্যতিক্রমটা আলাদা করে পড়বো। চাহিদা বিধির মূল সোজাসাপটা কথা হচ্ছে মূল্য বাড়লে চাহিদা কমবে, সরি, মূল্য বাড়লে চাহিদা কমবে, হ্যাঁ, আর মূল্য কমলে চাহিদা বাড়বে, এটা হচ্ছে চাহিদা বিধির মূল কথা। দ্রব্যের চাহিদা এবং মূল্যের এই বিপরীত সম্পর্কে হচ্ছে চাহিদা বিধি। তাহলে কাকে বলে এটা আমরা লিখবো। লেখার পরে চলে যাবে এই অংশে। দেখেন কি আছে। অপর অপর বিষয়সমূহ বলতে নিম্নোক্ত বিষয়গুলো স্থির থাকবে। ওই যে বলছিলাম অপর অপর বিষয় স্থির থাকবে, অপর অপর বিষয়গুলো কি? চারটা জিনিস: পরিবর্তক দ্রব্যের মূল্য পিএস, পরিপূরক দ্রব্যের মূল্য পিসি, ভোক্তার আয়, ভোক্তার রুচি ও পছন্দনীয়তা টি। এখানে পিসি, পিএস, ওয়াইটি এভাবে দিব। এই চারটা জিনিস, একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য, ভোক্তার আয়, ভোক্তার রুচি ও পছন্দ। এই চারটা জিনিস আমরা একেবারে স্থির ধরবো, মানে এই চারটা জিনিস আমার চাহিদায় কোনো প্রভাব ফেলবে না, এটা ধরবো। যদি ধরি তাহলে শুধু প্রভাব ফেলবে দ্রব্যের দাম কমছে বিদায় আমি কিনতেছি, বাড়ছে বিদায় আমি কিনি না। এই কথাটাই থাকবে চাহিদা বৃদ্ধিতে। ঠিক আছে, এখন আমরা একটু দেখে আসি একটা জিনিস, আপনারা যদি এতটুকু বুঝে থাকেন। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা দেখে আসি উপর থেকে। গত ক্লাসে কি পড়ছিলাম দেখেন। গত ক্লাসে আমরা একটা পড়ছিলাম চাহিদা ফাংশনে, এই যে হচ্ছে চাহিদা ফাংশন কিউ এক্স। যেহেতু ওখানে চাহিদা বিধিতে এই সূত্রটাই আছে, কিউ এক্স সমান কোয়ান্টিটি অফ এক্স, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। ঠিক আছে, আর এখানে দেখেন পি এক্স, পি এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের মূল্য। মানে এক্স বলতে কি বোঝাচ্ছেন সূত্রে? আপনি যে দ্রব্যটা কিনবেন সেই দ্রব্যটা হচ্ছে এক্স, আর সেই দ্রব্যের কিউ এক্স মানে সেই দ্রব্যের পরিমাণ, আর পি এক্স মানে সেই দ্রব্যের প্রাইস। এখন এই তিনটা জিনিস যেটা আছে, এখানে থ্রি হবে না, এখানে হবে এস। থ্রির জায়গায় এস হবে। যারা নোট নিচ্ছেন কাটে দেন। দেখেন, পিএস, পিসি, ওয়াইটি, এই চারটা জিনিস অপরিবর্তিত থাকবে। কোথায়? এই যে প্রশ্নটা নিচে আমরা পড়তেছি সেইখানে অপরিবর্তিত থাকবে। এখন এখানে একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে পিএসটা কি। এস দ্রব্যের পরিবর্তক মূল্য, এটা কিন্তু আপনি কলম কিনবেন, কলমের পরিমাণের সাথে কলমের প্রাইসের সম্পর্ক চাহিদা বিধিতে, যেটা আমরা আজকে পড়বো। কিন্তু এস দ্রব্য কিন্তু অন্য একটা দ্রব্য, সেটা হচ্ছে পেন্সিল। সি দ্রব্যটা হচ্ছে কালি। এই পেন্সিল এবং কালিটা কি আমরা একটু দেখি। দেখেন, সাবস্টিটিউট গুডস, ওই যে পিএস, আর পিসি কমপ্লিমেন্টারি গুডস। মানে
যেমন কলম কিনলে কালির দাম বাড়লে কলমটা আপনি কিনবেন না। আবার চা এবং কফির মধ্যে চার দাম যদি বেড়ে যায় তাহলে আপনি চা খাওয়া বাদ দিয়ে কফি খাবেন। চালের দাম বেড়ে গেলে চাল একবেলা রুটি খাবেন। তার মানে বিকল্প দ্রব্য বলতে পিএস আর পরিপূরক দ্রব্য বলতে পিসি বোঝানো হয়েছে। ঠিক আছে, কাজে আপনি প্রতীকগুলো যাতে আমরা ওইভাবে লিখতে পারি, এই জন্য এটা দেখালাম। ঠিক আছে, এটা তো আগের দিন আমাদের পুরো ভালোভাবে হয়েছে। এবার আমি নিচে চলে যাই। তাহলে চাহিদা ফাংশনটা কি আমরা পড়ে আসছি গত ক্লাসে। দেখেন, চাহিদা ফাংশন কিউ এক্স, কোয়ান্টিটি অফ এক্স, এক্স দ্রব্যের কোয়ান্টিটি সমান এফ ফাংশন অফ পিএস পিসি ওয়াই টি। এখানে বইতে একটা জিনিস নাই, যেহেতু বইতে দেয় নাই আমি দেই নেই, তবে আপনারা চাইলে দিতে পারেন। সেটা কি দেখেন, কিউ এক্স কোয়ান্টিটি অফ এক্স সমান ফাংশন অফ পিএস আছে পরিপূরক দ্রব্য, তারপরে আপনার সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি, এই দুটো দ্রব্যের ক্ষেত্রে এই যে সাবস্টিটিউট দ্রব্য, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, ওয়াই টি ভোক্তার আয় এবং রুচি টি ভোক্তার আয় ওয়াই। এই চারটা জিনিস আছে, অর্থাৎ যে চারটা জিনিসকে আমি স্থির ধরবো। কিন্তু আমার এখানে ফাংশনের মধ্যে আমার একটা জিনিস নাই, সেটা হচ্ছে প্রাইস অফ এক্স। না বুঝলে বললেন, প্রাইস অফ এক্স মানে হচ্ছে আমি তো এখানে কোয়ান্টিটি অফ এক্স এবং প্রাইস অফ এক্স এর মধ্যে সম্পর্ক দেখাবো, চাহিদা বিধির মূল কথাটা তো এইটা। কিন্তু সেই জিনিসটা সূত্রের মধ্যে নাই, বই তো বোধহয় নাই। ঠিক আছে, এখন আপনি চাইলে ব্র্যাকেটের মধ্যে চাহিদা ফাংশনের ওই যে প্রথম যে সূত্রটা দেখালাম ওটা অনুযায়ী আপনি এখানে প্রথমেই প্রাইস অফ এক্স দিতে পারেন। ঠিক আছে, যেহেতু 1 নাম্বার থেকে আমরা যে 2 নাম্বারটা করব সেটাই কিন্তু প্রাইস অফ এক্স আছে, তবে না দিলেও চলবে, কারণ আমরা কিন্তু এখানে এই সমীকরণ 1 কে আলাদাভাবে দেখানো হয়েছে, সমীকরণ 2 কে আলাদাভাবে দেখানো হয়েছে, বলা হয় না সমীকরণ 1 থেকে 2 আসছে। ঠিক আছে, কাজে এখানে পি এক্স হয়তো বা ওই কারণে দেয় নাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি। এখন পিএস পিসি ওয়াই এবং টি এর মান স্থির। যাদের কাছে নোট আছে তারা বোধহয় একটু কারেকশন করে নিতে পারেন। এখানে পিএস এর জায়গায় বোধহয় পি এক্স হয়ে গেছিল। ঠিক আছে, বইতে বোধহয় পি এক্স আছে, কিন্তু পি এক্স হবে না, হয় পি এক্স থাকলে পিএস ও দিতে হবে সাথে। বুঝতে পারছেন? আর যদি পি এক্স না দেই তাহলে পিসি পিএস এবং পিসি হবে, মানে যেগুলো স্থির থাকবে সেই সব কটা হবে। আর যদি স্থিরের পাশাপাশি আমরা পি এক্স রাখতে চাই তাহলে এই চারটার পাশাপাশি 5 নম্বর হিসেবে এটা হবে। এটা নিয়ে বইতে একটু ঘাটাঘাটি করেন। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, এখন পিএস পিসি ওয়াই এবং টি এর মান স্থির বা কনস্ট্যান্ট ধ্রুবক ধরে কিউ এক্স এবং পি এক্স এর মধ্যে এই যে সূত্রটা দেখেন, কিউ এবং পি এক্স এর মধ্যে নির্ভরশীল সম্পর্ক বের করা যায়। কিউ এক্স সমান কোয়ান্টিটি অফ এক্স সমান ফাংশন অফ প্রাইস অফ এক্স, সমীকরণ 2। তার মানে আমরা বিধিটা এই 2 নাম, এটা কিন্তু চাহিদা বিধি, এটা কিন্তু চাহিদা বিধি। কি বলছে চাহিদা বিধি দেখেন তো, ওই যে মূল্য কমলে চাহিদা বাড়ে, মূল্য বাড়লে চাহিদা কমে। তার মানে সরাসরি কোয়ান্টিটি অফ এক্স দ্রব্যের চাহিদা, মানে কি পরিমাণ প্রোডাক্ট কিনবেন আপনি, চাল কত কেজি কিনবেন, কলম কয়টা কিনবেন, সেটার উপর নির্ভর করতেছে কি প্রাইস অফ এক্স এর বিষয়টা নির্ভর করতেছে। ঠিক আছে, তো এটা হলো চাহিদা বিধি, একবারে সহজ। এরপরে কি বলছে দেখেন, সমীকরণ 2 এক্স দ্রব্যের চাহিদা বিধি প্রকাশ করে। সমীকরণ 2 কে শুধুমাত্র এক্স দ্রব্যের মূল্য গ্রহণ করা হয়েছে, এক্স দ্রব্যের মূল্য গ্রহণে যে প্রাইস অফ এক্স গ্রহণ করা হয়েছে, অন্য নির্ণয়গুলো বাদ দেওয়া হয়েছে, কারণ অর্থনীতিবিদরা পি এক্স কে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক বলে মনে করেন। কাকে? পি এক্স কে, মানে দ্রব্যের মূল্যটাকে। সমীকরণ 2 চাহিদা এবং মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। বিপরীত সম্পর্ক মানে বুঝতেন, ওই যে চাহিদা দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে বাড়ে, সেটা বিপরীত সম্পর্ক। সমীকরণ 1 এর কথা বলছে এখানে, 1 থেকে আমরা অপর বিষয়গুলো পিএস পিসি ওয়াইটি স্থির ধরে পৃথক করছি, একে সমীকরণ 2 এ রূপান্তর করছি কিভাবে, এই একটাকে আমরা এগুলো স্থির ধরে 2 এ রূপান্তর করছি কিভাবে, চাহিদা এবং মূল্যের বিপরীত সম্পর্ক দেখাইয়া। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু একেবারে সহজ, কালকে লিখতে পারবেন ইনশাআল্লাহ, আপনারা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এই অধ্যায়গুলো বুঝতে পারলে এত সহজ। এখন দেখেন আমরা এই প্রশ্নটাও পড়বো কিন্তু, চাহিদা সূচি, চাহিদা রেখা, হ্যাঁ সহজ। তাহলে এটা হয়েছে। এখন এটার আরেকটা অংশ আছে চাহিদা বিধি। যদি পরীক্ষায় এসে পড়ে ব্যতিক্রম সহ চাহিদা বিধি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আপনি কিন্তু রক্ষা নাই আপনার, পুরোটা দিতে হবে। এতটুকু চাহিদা বিধি আর ব্যতিক্রম এতটুকু, ব্যতিক্রমটা সহজ, মজার, ইন্টারেস্টিং। দেখেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি চাহিদা এবং মূল্যের সাধারণ বিপরীত সম্পর্ক থেকে সরে গিয়ে
এই যে আমরা কেবল যে চাহিদা বৃদ্ধি পড়ছি, বিপরীত সম্পর্ক থেকে সরে গিয়ে এমন বিশেষ কিছু পরিস্থিতির ব্যাখ্যা দেয় যেখানে মূল্য বাড়লেও চাহিদা বাড়ে, মূল্য কমলেও চাহিদা কমে। মানে মূল্য কমে গেলে চাহিদা কমে, মূল্য বাড়লে চাহিদা বাড়ে। দেখছেন কি একটা ইন্টারেস্টিং বিষয়। সেইটা হচ্ছে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম। ঠিক আছে, আমি কিন্তু খুব সুন্দর করে নিজের মতো করে বুঝে যাচ্ছি, পরীক্ষার প্রশ্ন নিয়ে ফেলতেছি। আপনারা অষ্টম ব্যাচে যারা আছেন তারা একটু কোথাও কোনো অসঙ্গতি মনে হলে আমাকে বলবেন সাথে সাথে, তাহলে এটা বারবার পড়লে আপনার এখনই হয়ে যাবে, আর বই নিয়ে বসবেন। দেখেন ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে ভেবলেন দ্রব্য, ভেবলেন গুডস। এখানে এস হবে, দেখেন ভুল হয়েছে, মারাত্মক একটা ভুল। এস গুডস, গিভেন দ্রব্য গুডস, ঠিক আছে, এস দিবেন। আচ্ছা, গিভেন দ্রব্য আর ভেবলেন দ্রব্যটা কি? দেখেন, কিছু ভোক্তা মনে করেন উচ্চ মূল্য মানেই উচ্চ মর্যাদা বা প্রেস্টিজ, তাই মূল্য বাড়লে চাহিদা বাড়ে। হীরা, ব্র্যান্ডেড পোশাক, বিলাসবহুল গাড়ি আছে না, বিলাসবহুল গাড়ি, অনেক দাম দিয়ে গাড়িটা কেনা, তারপর আইফোন কেনা, এগুলো কিন্তু আমরা মনে করি যে অনেক দামি, দাম বাড়ছে বা ভালো ব্র্যান্ডের, তার মানে হচ্ছে এটা ভালো। ঠিক আছে, এটা উচ্চ মর্যাদা বা প্রেস্টিজের বিষয়, তাই আপনি কেনেন। তার মানে এইটা হচ্ছে ভেবলেন দ্রব্য। এখন ভেবলেন দ্রব্য বলা হয় কেন এগুলোকে? ভেবলেন মানে কি? ভেবলেন, ভেবলেন দ্রব্যটা অর্থনীতির একটা বিশেষ ধারণা বা মডেলে পরিণত হয়েছে, কিন্তু ভেবলেন একজনের নাম। আমেরিকান এবং নরওয়ে আমেরিকান অর্থনীতিবিদ ভেবলেন, উনি প্রথম এই চিন্তাটা মানে বের করছে যে কোন কিছু কিছু দ্রব্য আছে যেগুলো দাম বাড়লেও মানুষ আরো বেশি করে কিনে, দাম বাড়াটা ওটার কেনার হারটা কমায় না। ঠিক আছে, উনি এই কথাটা প্রথম ওনার একটা বইয়ে তুলে ধরেন, এই জন্য এটাকে আমরা ভেবলেন দ্রব্য বলবো। আচ্ছা, এবার দেখেন গিফেন দ্রব্যটা কি। গিফেন দ্রব্যের ক্ষেত্রে ওই একই কথা। স্যার রবার্ট গ্রিফেন প্রথম এই কথাটা তুলে ধরেন যে নিম্ন আয়ের পরিবারের মূল্য বাড়লো প্রয়োজনীয় কিছু দ্রব্য যেগুলো তাদের কিনতেই হবে, বিকল্প নাই, যেমন রুটি, চাল, আলু। গরিবদের জন্য এই কমন জিনিসগুলো তাদের কেনাই লাগবে। আলুর দাম 60 টাকা করে হলেও কিনবে, 25 টাকা 20 টাকা করে থাকলেও তারা তাদের কিনতে হবে। ঠিক আছে, কাজে এটা হচ্ছে গিফেন দ্রব্য। এখন আমাদের মনে রাখতে হবে ভেবলেন দ্রব্য, গিফেন দ্রব্য, এগুলো এই কথাগুলো লিখবেন, না লিখে লিখবেন না ব্যাখ্যা। ভুল প্রত্যাশা, দেখেন ভবিষ্যতে দাম আরো বাড়বে এই আশঙ্কায় দাম বাড়লেও আমরা কিছু পণ্য কিনি। ঠিক আছে, মনে করেন আলু 20 টাকা থেকে 60 টাকা হয়েছে, এখন আপনি চিন্তা করতেছেন, কোনোভাবে খবর পেলেন যে আলু আরো বাড়বে, 200 টাকা হয়ে যাবে, তাহলে আপনি 60 টাকা দিয়ে কিন্তু আরো এক বস্তা কিনে রাখতেছেন। তার মানে হচ্ছে ভুল প্রত্যাশা, অনেক সময় দাম বাড়লেও মানুষ আরো কিনে। যেমন কি প্রাকৃতিক দুর্যোগে চাল ডালের চাহিদা বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, এই জন্য কিন্তু মানুষ গুদামজাত করে। ব্র্যান্ড প্রভাবটা কি দেখেন, একই পণ্যের ব্র্যান্ডের দাম ভিন্ন হলো, দাম বেশি মানেই গুণগত মান ভালো, মানে দাম বেশি মানেই সেটা ভালো। একই জিনিস, অবাক হবেন দেখে, এরকম তো জানেন বিষয়টা যে যে জিনিসটা ফুটপাতে পাওয়া যাচ্ছে এক সেম জিনিস, ভালো ব্র্যান্ডের, একবারে সেম, লোগো টোগো চেঞ্জ, কোথাও সেম পোশাক আপনি ভালো সুপার শপে রাখলেন, তার মানে ওটার দাম কিন্তু ওটা কিন্তু বেশি দাম দিয়ে কিনে নিয়েছে ধনী শ্রেণী। কাজেই ওই যে সুপার শপে শো করছে দাম বেশি, তার মানে ওটা ভালো মনে করতেছেন, কিন্তু একই জিনিস ফুটপাতে পাওয়া যায়। তা দামি মোবাইল ব্র্যান্ড, ঘড়ি, পারফিউম, এগুলো অনেক সময় ব্র্যান্ডের কারণে দাম বেড়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে ওটার কনফিগারেশন, ওটা বানাইতে যে খরচ হয়েছে, আপনি কম দামি একটা জিনিস কিনতেছেন, ওটা একই জিনিস, একই ভালো সার্ভিস দিচ্ছে। তার উপসংহারটা কি? চাহিদা বৃদ্ধি সাধারণত দ্রব্যের মূল্য এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কের কথা বলে। এই যে কিন্তু উপসংহারে আপনি আসবেন কিন্তু মূল কথা বলে, যে চাহিদা বৃদ্ধিটা কি করে, দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কের কথা বলে, তবে এই ব্যতিক্রমগুলো বিপরীত সম্পর্কের কথা বলে না। এই ব্যতিক্রমগুলো চাহিদা বিধি মেনে চলে না, মানুষের মনোবিজ্ঞান মেনে চলে, আর্থিক অবস্থা মেনে চলে, প্রত্যাশা এবং বাজার বাস্তবতা মেনে চলে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্ন থেকে সহজ প্রশ্ন আমি আর দেখি না, এগুলো খুব টেকনিক্যাল প্রশ্ন, পড়লে আমরা খুব ভালো করে ইনশাআল্লাহ সবাই খুব ভালো করে লিখতে পারবো। এবার একটা প্রশ্ন পড়ি, দেখেন এই যে একটা প্রশ্ন, প্রশ্নটা বড় কিন্তু আপনি লিখে দেবেন খুব দ্রুত। চাহিদা সূচি এবং চাহিদা রেখা কি, এদের মধ্যে পার্থক্য লিখো। প্রশ্ন এতটুকু আসবে, অথবা আসবে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। চাহিদা সূচি কোনটা? এটা হচ্ছে চাহিদা সূচি। কাল্পনিক মানে আপনি কেনেন নাই, কাজেই কাল্পনিক, এটা নিজের মতো করে একটা লিখতেছেন, তার মানে বাস্তব পরিসংখ্যান না, এটা কাল্পনিক। এইটার থেকে আপনি একটা চাহিদা রেখা অঙ্কন করে ফেলছেন, এটার থেকে এটা বলছে, তার মানে আপনার এই যে সংখ্যাটা, এই চাহিদার পরিমাণটা কিন্তু এখানে গ্রাফে ঠিক থাকা লাগবে, বুঝছেন? তাহলে এটার থেকে যদি রাখেন তাহলে এটা, তাহলে একই প্রশ্ন কিন্তু একই জিনিস, অবলিক। তাহলে আমরা এবার দেখি চাহিদা সূচি কি, চাহিদা রেখা কি, এদের মধ্যে পার্থক্য। এখন আমরা চাহিদা সূচি হচ্ছে এতটুকু, চাহিদা রেখা হচ্ছে এতটুকু, আর চাহিদা সূচি এবং রেখার মধ্যে পার্থক্য আসলে এতটুকু। ঠিক আছে, দেখেন চাহিদা সূচিটা কি। চাহিদা সূচি হলো একটি ছক বা টেবিল, যা কোনো নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন দামে ভোক্তারা কত পরিমাণে সেই দ্রব্য কিনতে প্রস্তুত তা দেখায়। চাহিদা সূচি সাধারণত চাহিদা বিধির ভিত্তিতে প্রস্তুত করা হয়, যেখানে বলা হয় যে চাহিদা বিধি কেবল বললাম, দাম বাড়লে কমে চাহিদা, ওইটা।
হ্যাঁ, দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক থাকে, যেমন দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এই ভূমিকা কথাটুকু লিখলেন, লেখার পরে আপনি একটা ছক দিলেন। সেটা কি? দ্রব্যের দাম দেখেন 50, দ্রব্যের দাম 50 টাকা। 50 টাকা হলে চাহিদা 10 ইউনিট, মনে করেন 50 টাকা করে আপনি 10 কেজি কিনলেন। দামটা কমে 40 টাকা হলে আপনি 20 কেজি কিনে ফেললেন। দাম কমে 30 টাকা, আপনি 30 কেজি কিনলেন। দাম কমে 20 টাকা হলে আপনি 40 কেজি কিনে ফেলছেন। দাম কমে 10 টাকা যখন হবে তখন 1 লাফে 50 টাকা 50 কেজি কিনে ফেলবেন আপনি। তার মানে এটা হচ্ছে চাহিদা সূচি। এই ছকটি চাহিদা সূচি দেখায়, যা দাম কমতে থাকলে চাহিদা বাড়ে সেটা বোঝাচ্ছে। এবার দেখেন চাহিদা রেখা। যখন চাহিদা সূচিতে উল্লেখিত দাম এবং চাহিদার পরিমাণের যুগল বিন্দুগুলো প্রাইস কোয়ান্টিটি কম্বাইনেশন কাগজে গ্রাফ চিত্রায়িত করা হয় এবং সেগুলোকে একটি রেখায় যুক্ত করা হয়। এই দেখেন, এই যে একটা রেখা, এই যে কিন্তু চাহিদা রেখা, দেখছেন? ডি ডি প্রাইম, এটা চাহিদা রেখা। আর এটা হচ্ছে জিরো বিন্দু গ্রাফ পেপারের, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, নিচের দিকে মাইনাস হয়, এদিকে মাইনাস এক্স, ঠিক না? তাহলে আমরা মাইনাস মাইনাসটা দেখাবো না, আমরা গ্রাফ পেপার আমাদের দেবে, এগুলো আঁকার জন্য গ্রাফ পেপার দেবে। অথবা আপনি একটা গ্রাফ পেপার নিয়ে গেলেন, গ্রাফ পেপার রাখলেন, অথবা এই গ্রাফ পেপার লাগে না, এটা সাধারণত খাতায় লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে দেখেন, চাহিদার পরিমাণ, এক্স অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষে দ্রব্যের মূল্য। যদি মূল্য আপনি শুরুতে কম ধরেন, প্রথমে 10 টাকা, এখানে চাহিদা যেহেতু একটা প্রশ্ন কিন্তু আছে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা, তার মানে সূচি থেকে চাহিদা রেখা বললে এখানে 50-10, এখানে কিন্তু মিল লেখা 50-10। এবার দেখেন, যদি দ্রব্যের দাম 50 থাকে, এই যে যেহেতু দ্রব্যের মূল্য বলছে 50, উপর থেকে আসে 50 টাকা হলে, যেহেতু বেশি দাম আপনি কিন্তু কিনবেন 20 ইউনিট। এখানে 50-এ কত বলছে? 10 ইউনিট না? দেখেন, যদি আপনাকে এই অবলিকের পরের অংশটা আসে তাহলে চাহিদায় আপনি 10 কিনবেন, এটা কিন্তু খেয়াল ঠিক রাখেন। অথবা এখানে 50 দিলে, যেহেতু মিলাইতে হবে আমাদের গ্রাফে, 50 দিলে এখানে যদি 20 দেন তাহলে আপনি এখানেও 20 দিবেন। ঠিক আছে, আবার দেখেন যদি 45 দেন, 45 হলে আপনি কিনবেন কত? 45, দ্রব্যের মূল্য 45 টাকা যদি হয় কেজিতে, বা যেভাবে হোক ইউনিট প্রতি যদি 45 হয় তাহলে আপনি কিনবেন হচ্ছে 30 ইউনিট। তাহলে এখানে 45 দিবেন, এখানে দিবেন 30। ঠিক আছে, আচ্ছা যদি 40 হয় তাহলে আপনি কিনবেন 40 কিনবেন। এখানে যে 30 হলে 30 কিনছে, দেখছেন? এখানে দিবেন। তারপরে যদি 35 হয় তাহলে আপনি কিনবেন 50। যদি 30 টাকা হয় কেজি তাহলে আপনি 1 লাফে কিনবেন কত? 60 কেজি। যদি 20 টাকা হয় তাহলে আপনি কিনবেন 70 কেজি। যদি 10 টাকা করে হয় তাহলে আপনি কিনবেন 80 কেজি। এই যে যে পরিসংখ্যানটা, এটা আপনি চাহিদার সূচিতে এক রাখেন, যদি এটা আসে। তাহলে এটা বুঝতে পারছেন? এখন দেখেন চাহিদা সূচি, চাহিদা রেখাটা, এই যে ডি ডি প্রাইম, ডি এর উপর দাগ আছে প্রাইম, এই ডি ডি প্রাইমটা কেন নিচের দিকে ঢালু? ঢালু হচ্ছে দ্রব্যের দামটা বাড়লে চাহিদাটা কমে, এই জন্য নিচের দিকে ঢালু হয়েছে। বুঝতে পারছেন? এখন এখানে কি বলছে? সাধারণভাবে চাহিদা রেখা বাম দিকের থেকে ডান দিকে ঢালু হয়, কারণ দাম কমলে চাহিদা বাড়ে। চিত্রের ব্যাখ্যাটা আপনাকে দিতে হবে না, আপনি একটা বাক্যে ব্যাখ্যা দিলেন। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি লিখবেন কি, গ্রাফ পেপারে এক্স অক্ষ দিলাম, ওয়াই অক্ষ দিলাম, মাঝে জিরো, জিরো থেকে ডান দিকে এক্স অক্ষ বরাবর চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর দ্রব্যের মূল্য। যখন 50 হয় দ্রব্যের মূল্য, তখন চাহিদাটা হয় 20। সেটা ডি ডি প্রাইম বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করছে। আবার লিখবেন যখন 45 দ্রব্যের মূল্য, তখন সেটা চাহিদার পরিমাণ হচ্ছে 30, যেটা আমরা সেটা ছেদ বিন্দু হচ্ছে বি। এইভাবে এই ছেদ বিন্দুগুলো কিন্তু যোগ করে দিছে পরে। যখন হবে 40, তখন ইউনিট চাহিদার পরিমাণ হবে 40, সেটা আবার ছেদ করবে সি বিন্দুতে। এইভাবে আপনি প্রত্যেকটা বিন্দু ছেদের বিবরণ দিয়ে তারপরে লিখবেন। এখন সবগুলো ছেদ বিন্দু যোগ করে দিলাম, তাহলে আমরা পাইলাম ডি ডি প্রাইম বিন্দু, যেটাকে বলা হয় চাহিদা রেখা। যদি চাহিদা রেখার বর্ণনা আসে তাহলে এই কথাগুলো কিন্তু লিখতে হবে। সাধারণত চাহিদা রেখার সম্পর্কে বলতে বলা হয়, বর্ণনা আসে না, এই জন্য আপনি এইভাবে সহজে লিখতে পারবেন। ঠিক আছে, তবে একটা জিনিস বলে রাখি, দেখেন যদি চাহিদা রেখাটা আলাদা করে আসে 8 মার্কে, তাহলে কি আপনাকে এই জিনিসটা যা লিখছি এই জিনিসটাকে আপনাকে একটু বাড়াতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য একবারে সহজ। এটি তালিকা বা ছকের মাধ্যমে প্রকাশ করে, আর এটা রেখাচিত্র গ্রাফের মাধ্যমে প্রকাশ পায়। এটা গাণিতিক বিশ্লেষণ দেখায়, ওই যে ছকে যেটা দেখালাম, আর এটা জ্যামিতিক বিশ্লেষণ দেখায়। এটা বিভিন্ন দামে ভোক্তা কত পরিমাণ কিনবে সেটা দেখায়, আর এটা হচ্ছে দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয় কিভাবে, নিচের দিকে পরিবর্তন হচ্ছে এইভাবে, সেটা দেখায়। এক পাশে দ্রব্যের দাম, অপর পাশে চাহিদার পরিমাণ দেখানো হয় ছকে। আর এখানে আনুভূমিক অক্ষে, আনুভূমিক মানে হচ্ছে এই যে এইটা, আর উলম্ব অক্ষ হচ্ছে, লম্ব অক্ষ হচ্ছে এইটা। এখানে লম্ব অক্ষে দ্রব্যের মূল্য দেখানো হয়েছে, আর মানে উলম্ব অক্ষে, লম্ব বা উলম্ব, আর আনুভূমিক অক্ষে যেটা ভূমির সাথে মিশাচ্ছে সে অক্ষে দেখেন চাহিদার পরিমাণ। উপকারিতা কি? এটি তথ্য উপস্থাপনার একটা পরিসংখ্যানিক পদ্ধতি, আর এটা হচ্ছে একটা চিত্র বা গ্রাফ ভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই দেখেন পার্থক্যটা খুব সহজ, 5টা। চাহিদা সূচি এবং চাহিদা রেখা অপরের পরিপূরক, সূচি দিয়ে উপস্থাপন করে, রেখা দিয়ে তা চিত্রে প্রকাশ করে। চাহিদা বিধির মূল বক্তব্য দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, এটা প্রকাশ করে। কে প্রকাশ করে? চাহিদা সূচি বা চাহিদা রেখা দুটাই প্রকাশ করে।
তাহলে আমাদের আজকে শিডিউলে ছিল দুইটা প্রশ্ন হয়ে গেল। আরেকটা প্রশ্ন আছে, শোনেন। আরেকটা প্রশ্ন পড়ার পরে আমরা কিন্তু আমাদের এই এই যে ব্যবস্থাপক অর্থনীতির প্রথম এবং দ্বিতীয় অধ্যায় খুব সুন্দরভাবে হয়েছে। এমনকি বলা চলে অন্যান্য সাবজেক্টের তুলনায় এটা ভালো হয়েছে, কর্পোরেট ফিনান্সের তুলনায় ভালো হয়েছে। কারণ অর্থনীতির বিষয়টা আপনি যদি একটু বুঝেন, যারা অর্থনীতি পড়ছেন তাদের কাছে আরো সহজ লাগবে, যারা পড়েন নাই তাদের কাছেও সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন আছে, সেটা আপনাদের একটু দেখাই। তাহলে আমাদের কিন্তু মৌলিক অর্থনীতি, ব্যবস্থাপক অর্থনীতি দুটো অধ্যায় হয়ে গেল। এর মধ্য দিয়ে আমরা কিন্তু অষ্টম ব্যাচের জন্য প্রত্যেকটা বই দুটা করে শেষ করছি। ঠিক আছে, নেক্সট দিন আমরা কি করব, এগুলোই পড়বো এক আর দুই, নাকি তৃতীয় অধ্যায় পড়বো, নাকি কিছুদিন গ্যাপ দিব? ঠিক আছে, এর যে কোনো একটা ডিসিশন আমি আপনাদের জানাই দিব। ঠিক আছে, কারণ দেখুন উপস্থিতি খুব কম। আমরা কি রেগুলার কিছু মানুষ পড়ি, অনেকে থাকে না, আবার আমাকে মেসেজ দেয় ভাই ক্লাস কখন এসে, কিন্তু সময় মতন কিন্তু তারা থাকে না। আবার পরীক্ষার সময় আসবে, তখন এই পুরোনো জিনিস আমরা যা পড়তেছি এই জিনিসগুলো দেখবে, ভাই আবার একটু বলেন, আবার একটু ই করেন, দেখবেন অনেক মানুষ আসবে, 15-20 জন পরীক্ষার সময় কিন্তু আসবেন, রেগুলার থাকবে। ঠিক আছে, তাই সেই জন্য সবার আজকে শুরু থেকে ছিল। বেশি কম আলামিন ভাই, আজকে একদমই নাই। মাত্র আপনি ছাড়াও সব 4 জন। হ্যাঁ হ্যাঁ পাঁচ হ্যাঁ, এমনি দশম ব্যাচে 10টার সময় তো কমই হয় ভাই, খুব কম হয়। নবম ব্যাচে কিন্তু, নবম ব্যাচে 15-20 জন পর্যন্ত হয়, নবম ব্যাচেও কম ছিল। যাই হোক, হয়তো কোনো কারণে, যেমন আজকে শনিবার, হয়তো কোনো কারণ থাকতে পারে। আবার দেখা যাচ্ছে পরিসংখ্যানের দিনে সবাই একটু বেশি থাকে। ঠিক আছে, তবে সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা বই এক একটা পরিসংখ্যানের মতন বই। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে যেমন একটা নিয়ে ভয় ছিল আমাদের, এখানে 4টা নিয়েই ভয়। আবার যদি কেউ মনোযোগ দেয় তাহলে 4টাই একবারে পানির মতন সহজ সাবজেক্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন পড়াই শেষ করবো। দেখেন জি, সেই প্রশ্নটা। তাহলে এই যে যে দুটা প্রশ্ন পড়ালাম সবার হবে না? ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন এই যে একটা প্রশ্ন, বাজার চাহিদা রেখা অঙ্কন করুন। আমি বোধহয় এই প্রশ্নটা বইতে যা আছে সবটুকুই রাখছি, কারণ এখান থেকে বইতেই ছোট করে আছে, বুঝছেন। আর অনেক প্রশ্ন আছে বইতে, আছে 4 পৃষ্ঠা, সেই 4 পৃষ্ঠাকে আমি 1 পৃষ্ঠা নামাই আনছি। এরকম বহু প্রশ্ন আছে। ঠিক আছে, বইতে যেটা পয়েন্টস নাই সেটাকে পয়েন্টস আকারে লিখছি। তা মোটামুটি এই প্রশ্নটা দেখি আমরা, বাজার চাহিদা রেখা অঙ্কন করুন। এখানে 3টা চিত্র আছে, আপনি 3টা চিত্র লিখবেন। আগে আমরা চিত্রটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন এ এর চাহিদা, বি এর চাহিদা, এ হচ্ছে একজন ব্যক্তি, বি হচ্ছে একজন ব্যক্তি, আর এ ও বি এর চাহিদা যৌথভাবে দেখাইছে। চিত্রটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আমরা চিত্রটা একটু তাকাই, তার পরীক্ষার সময় যদি লিখতে পারি। দেখেন এ এর চাহিদাটা, এ মনে করেন আমি, বি আপনি, আর এ আর বি আপনি আমার, আপনারা আমার দুজনের চাহিদা একসাথে দেখাইছে। তাহলে কি হবে বিষয়টা দেখেন আপনি, আমরা কিন্তু একটু পরে আসছি যে ওয়াই অক্ষ বরাবর ছিল দ্রব্যের দাম, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে দ্রব্যের চাহিদা। তাহলে এ এর চাহিদা হচ্ছে এদিকে, আর এই এ যে পণ্যটা কিনবে সেটার মূল্য হচ্ছে উপর দিকে। আর যে চাহিদা রেখাটা আমরা একটু আগে পড়ে আসছিলাম এইভাবে, তাই না? কিন্তু এইটাকে এইভাবে দেখাইছে। আমরা অনেকগুলো রেখা পড়বো, চাহিদার অনেকগুলো, অন্যান্য অধ্যায়ে আমরা অনেকগুলো চাহিদা রেখা পড়বো, সেখানে কিন্তু অনেকটা চাহিদা রেখা ইউ আকৃতির হবে। ঠিক আছে, সেই আকৃতিটা এইভাবে দেখাইছে। তো এই গ্রাফে আকৃতিটা যদি আপনি এইভাবে দেখাতেন সোজা করে তাও হতো, তবে এইভাবে দেখাইতে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা এইভাবে বুঝি। দেখেন এখানে, দেখেন জাস্ট আমাদের বেশি কিছু বোঝা লাগবে না, এই প্রশ্নটা খুব সহজ সহজ করে আপনি বুঝেন। এর চাহিদা লিখলেন, এক্স অক্ষ অক্ষ দিলেন, এ মার্ক করলেন, বি মার্ক করলেন, করার পরে এখানে পি অন আছে না, এখানে আপনি পি অন দিলেন, এখানে মিসিং হয়েছে, পি অন দিলেন। ঠিক আছে, আর আরেকটা বিন্দুর বিবরণ এখানে আছে কিন্তু সেই বিন্দুটা নাই, এখানে হবে ও, এটা কিন্তু ও, তবে এটা কিন্তু জিরো। আপনাকে ও আর জিরোটাকে একটু আলাদা করতে হবে, বুঝেন কথাটা। এটা হচ্ছে জিরো, এই যে জিরো, এটা কিন্তু জিরো, এটা হচ্ছে গ্রাফ পেপারের জিরো বিন্দু। ঠিক আছে, আর এইটা কিন্তু জিরো না, এটা হচ্ছে ও। আচ্ছা, এখানে নাই তবে বিবরণে আছে। আচ্ছা, এবার আমরা কিভাবে পড়বো দেখেন, এই যে এ ব্যক্তি, ওনার চাহিদা দেখাবো, ওনার যে দ্রব্যটা উনি কিনবেন সেই দ্রব্যটার প্রাইস হচ্ছে পি। এখানে যে প্রাইস, এই যে মনে করেন 50 টাকা, উনি 50 টাকায় এ দ্রব্য, সরি, এর চাহিদায় উনি কিনবেন হচ্ছে এতটুক দ্রব্য কিনবেন। ঠিক আছে, মানে এই 50 টাকা মূল্যে উনি কিনবেন হচ্ছে এতটুক, তাহলে ওনার ওনার পরিমাণ হচ্ছে ও এ, এই যে ও এ, এই পরিমাণ উনি কিনবেন। আচ্ছা, আর সেম সমপরিমাণ পিওন মূল্য, এটাও পিওন এটাও পিওন, মানে দেখছেন একই লাইনে, তার মানে এটা যদি 50 টাকা এটাও 50 টাকা। আর
আমি কিনলাম এইটাই, আর আপনি কি করবেন, 50 টাকায় আপনি একটু বেশি কিনবেন, কারণ আপনার লোক বেশি। আপনি এতটুকু না কিনে, আমি তো এতটুকু কিনছিলাম, আপনি 1 কেজি না কিনে 2 কেজি কিনলেন, তাহলে আপনার পরিমাণটা হচ্ছে ও বি, এখানে ওটা দিবেন, হ্যাঁ ওটা নাই। আচ্ছা, এবার এই ডিবিটা কি, ডিবিটা হচ্ছে বি তে আপনি, আর ডি হচ্ছে ডিমান্ড, আপনার চাহিদা, আর ডি এ হচ্ছে আমার চাহিদা, এটা হচ্ছে চাহিদা রেখা, ঠিক আছে, চাহিদা রেখা। তাহলে এই দুইটা চিত্র আমরা বুঝতে পারছি। এখন সি নাম্বার চিত্রে কি বলছে দেখেন, এ এবং বি কে যোগ করে দিছে, ও এ ও বি, মানে কি, ও এ হচ্ছে আমার চাহিদার পরিমাণ, ও বি হচ্ছে আপনার চাহিদার পরিমাণ, ও এবং ও বি যোগ করে একটা বড় আকারে চাহিদার পরিমাণ দেখাইছে, তার মানে এটা কিন্তু বাজার চাহিদা। বাজারে আমার চাহিদা এতটুকু, আপনার চাহিদা এতটুকু, আমার এবং আপনার চাহিদা মিলেই কিন্তু বাজারে চাহিদা তৈরি হচ্ছে, তার মানে জনগণের চাহিদা মিলেই যোগ করে বাজারে চাহিদা তৈরি হয়। এই জন্য এটাকে বাজার চাহিদা রেখা বলা হয়েছে, বুঝতে পারছেন। এটা ডিবি দিছি, কিন্তু এটা বড় হাতের ডি দিয়ে দিছি, ক্যাপিটাল ডি দিয়ে দিছি, এখানে এখানে লিখলে এইভাবে লিখতে পারেন, ডি এ যোগ বি, ঠিক আছে, অথবা ডি এ যোগ ডিবি এভাবে লিখতে পারেন, ডি এ যোগ ডিবি এভাবে লিখতে পারেন, যেটা আছে সেটা দিলে হবে। এ এবং বি এর চাহিদা, তাহলে এই চিত্রটা যদি আমরা বুঝতে পারি, উপরে থেকে পড়ি দেখেন, একটি বাজারে অনেক ভোক্তা থাকে, তাদের ধরনও বিভিন্ন রকম হয়, কেউ ধনী কেউ গরিব, আবার কারো নির্দিষ্ট দ্রব্যের প্রতি বেশি ঝোঁক থাকে। আমরা এসব ভোক্তাদের, উপরে যা আছে তাই লিখবেন, এখানে যা আছে তাই, আমরা এসব ভোক্তাদের চাহিদা যোগ করে বাজার চাহিদা, মার্কেট ডিমান্ড পাই, কমাটা হবে না। কিভাবে বাজার চাহিদা পাওয়া যায় তা নিম্ন চিত্রের সাথে ব্যাখ্যা করা হলো, হয়ে গেল। এবার দেখেন, মনে করুন বাজারে একটি দ্রব্যের দুজন ভোক্তা আছে, এ এবং বি। চিত্র এ এবং বি অংশে যথাক্রমে ভোক্তা এ এবং বি এর চাহিদা রেখা দেখানো হয়েছে। এখন এখন এ দুজন ভোক্তার চাহিদা রেখা যোগ করে আমরা বাজার চাহিদা রেখা পেতে পারি। এই যে কিন্তু আমার চাহিদা রেখা, বাজার চাহিদা না, এটা কিন্তু আপনার চাহিদা রেখা, কিন্তু বাজার চাহিদা রেখা কোনটা বলেন তো, এইটা, তৃতীয় নাম্বারটা। যোগ করে বাজার চাহিদা রেখা পাই, অতএব পি দামে এ ব্যক্তি এক্স দ্রব্যের, দেখেন পি দামে এ ব্যক্তি এক্স দ্রব্যের ও এ পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, বি ভোক্তা দ্রব্যের ও বি পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক। অতএব চিত্রের সি অংশে দেখা যায় পি অন দামে দুজন ভোক্তা মোট ও এ প্লাস ও বি, যা ও কিউ, ও কিউ, এই যে ও, এই যে বড় ক্যাপিটাল কিউ, ও কিউ এর সমান, এবং ডি হলো চাহিদার এ বি বাজার চাহিদা, এই যে ডি, এ বি এর বাজার চাহিদা, বুঝতে পারছেন। এ আপনি, এ আমি, বি আপনি, তার মানে জনগণ, এদের বাজার চাহিদা এটা। তাহলে একজন অন্তত একটু রেসপন্স করেন যে এই প্রশ্নটা কি একবারে সহজ কিনা, আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমাদের আজকের ব্যবস্থাপকীয় অর্থনীতি ক্লাস শেষ। আমরা 3টা প্রশ্ন পড়লাম, শিডিউলে যা ছিল সব পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং এর সাথে আশা করি আমাদের সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতির প্রায় 5 ভাগের 2 ভাগ হয়ে গেল, 2টা অধ্যায় হয়ে গেল, মানে 2 সেট প্রশ্ন আমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবো, ঠিক আছে। তো জি সবাইকে জি। অনেক ধন্যবাদ, শিবলি ভাই, প্রদীপ ভাই, স্বাধীন ভাই, সাইফুল ভাই। ভাই একটা কথা জি, ভাই, যদি বুঝলাম বলছে যে প্রদীপ ভাই একটু লাউডলি বলবেন। 9টার সময় যে ক্লাসটা হয়েছে এটা তো পড়তে পারিনি ভাই। ও, 9টার সময় করালাম হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস, ফার্স্ট সেমিস্টারের ক্লাসের আমরা একটা শিডিউল রুটিন কিন্তু দিয়ে দিচ্ছি, স্থায়ী রুটিন, ঠিক আছে। সপ্তাহে যেমন শনিবারের দিন উচ্চ, সরি ওটা কি কি বলে, পরিসংখ্যান, পরিসংখ্যান। আর সোমবারের দিন হচ্ছে সাংগঠনিক আচরণ, বুধবারের দিন হচ্ছে বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে, এটা রুটিন। এই পরিসংখ্যানে অনুযায়ী আজকে ঠিক 9টায়। আজকে কি আজকে কোন যেমন অধ্যায় পড়াইছেন? আজকে শনিবার, তবে আজকে আমাদের পরিসংখ্যান পড়ানোর কথা, কিন্তু আমরা ভুলক্রমে গত বুধবারের দিন পরিসংখ্যান পড়াইছি, বুধবারের দিন পড়ানোর কথা হলো বিজনেস কমিউনিকেশন, তাহলে ওই দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি। জি। হ্যাঁ, এখন আমরা আগামী সোমবারে অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়াবো, আগামী বুধবারে আবার ব্যবসায় যোগাযোগ পড়াবো, শনিবার থেকে কিন্তু আবার পরিসংখ্যান, ঠিক আছে। তাহলে এটা পুঙ্খানুপুঙ্খভাবে, মানে যাতে রুটিনটা ভালোভাবে ফলো হয়, এই জন্য আমরা এভাবে করতেছি। আর দশম বেসের ক্লাসও যেহেতু আজকে শেষ হয়ে গেল, আগামী শনিবার থেকে যদিও ক্লাস আমরা করি, পড়াশোনা করি, তাহলে ওই রুটিন অনুযায়ী চলে যাবে, ঠিক আছে, এক একদিন এক একটা আর কি। ঠিক আছে ভাই, তো জি 9টায় থাকেন, আর 10টায় হচ্ছে দশম ব্যাচেরটা আর কি, সরি সেকেন্ড সেমিস্টারটা, আর 9টায় ফার্স্ট সেমিস্টার। আর আমাদের পরীক্ষা আজকে একটা কথা বললো, হচ্ছে ওই আপনার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা আছে না ওপেনের পাশে, ওখানকার এক স্যার আমাদের ক্লাস নেয়,
এই এই সে থার্ড সেমিস্টারে। তা উনি মোতাহার স্যারের সাথে বোধহয় সাক্ষাৎ হয়েছে, তো বললো যে আপনাদের পরীক্ষা, অনেকগুলো পরীক্ষার শিডিউল উনি দেখলো, তাতে উনি বললো যে বোধহয় কিছু পরীক্ষা এমবিএ এর কোন একটা ব্যাচের পরীক্ষা বোধহয় শেষে মাঝামাঝি, আগস্ট অক্টোবরের মাঝামাঝি। তা উনি বললো বোধহয় আপনাদের কিনা, আবার বললো দুটো একসাথে হবে, হতে পারে। তাতে আমার মনে হলো দুটো যদি একসাথে হয়, নবম ব্যাচেরটা হবে না বোধহয়। ঠিক আছে, দশম, সরি, আমরা অষ্টম ব্যাচে যারা আছি তাদের দুটো একসাথে হতে পারে, নবম বেজেটটা হবে এই না? আর কি। না, নবম ব্যাচেরটা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার ওই যে দুইটা একসাথে উনি যেহেতু বললো, ওইটা আপনাদের হতে পারে, তবে আপনাদের হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আপনাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস শেষ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার অ্যাসাইনমেন্ট দেবে, অনেক দেরি হয়ে যাবে। সাধারণত ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা, পরীক্ষাটা একসাথে হয় না, যেমন আমাদের অষ্টম ব্যাচে কিন্তু হয় নাই। আমরা সেকেন্ড সেমিস্টার শেষ করে তারও 1 মাস 1.5 মাস পরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিছি। আর আপনারা তো এখনো শেষই করেন নাই, তাহলে আপনাদের দুইটা একসাথে হওয়ার সম্ভাবনা কিভাবে থাকে? ঠিক আছে, বোধহয় আমাদের দুইটা একসাথে হবে, সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টার, আর আপনারা বোধহয় নবম ব্যাচে যারা আছে তারা ওই একটাই দিবেন। কখন পড়তে পারে পরীক্ষাটা, কবে? এটা তো আসলে মোতাহার স্যার তো সরাসরি বলছিল শুধু যে সেকেন্ড সেমিস্টারের আমরা অষ্টম ব্যাচেরটা বোধহয় 2-3 মাস পর, 2 মাস হয়ে গেছে। আর আপনাদেরটার কথা আমি শুনি নাই, তবে আপনাদেরটা আমার যেটা কালকের কথায় বুঝলাম, সেটা হয়তো বা সেপ্টেম্বরের মাঝামাঝি তো উনি যেটা শিডিউল দেখে আসলো স্যার, তাই ওই শিডিউলটা কাদের হইতে পারে? পরীক্ষা তো এখন আপনারা আর আমরাই আছি পেন্ডিং। ঠিক আছে, তাহলে নবম বেজেরই হইতে পারে। নবম ব্যাচ অথবা অষ্টম ব্যাচ, আমাদের পরীক্ষা একসাথেই হবে বোধহয়, একসাথেই ডেট পড়বে। ঠিক আছে, তা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বোধহয় 1.5 মাসের মতন আছে, বোধহয় সামনের মাসের পরীক্ষার রুটিন দিয়ে দেবে, এরকম হতে পারে। তা আপনারা পড়াশোনা একটু বাড়াবেন, আর পাশাপাশি সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাটা একটু করবেন। আর রুটিন প্রকাশ হলে হয়তো একটা পড়লেন আর একটা বাদ দিলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে প্রদীপ ভাই, সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন। শনিবারে কি পরীক্ষা হয়? জি ভাইয়া, শনিবার? না, শনিবার আমাদের পরীক্ষা হয় অষ্টম কিনা? আমাদের অষ্টম ব্যাচের পরীক্ষা শনিবারে হয় নাই, তবে শনিবারে হয়। সেটা হচ্ছে কাদের বোধহয় পরীক্ষা যদি একসাথে যদি অনেকের পড়ে যায়, তখন অনেক সময় শনিবারে পরীক্ষা হয়। যেমন যদি হয় যে সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার বা বিভিন্ন ব্যাচের পরীক্ষা একসাথে পড়ে গেছে, তখন ওনারা ওই যে আহ, মানে হলের সংকটের কারণে বোধহয় শনিবারও নিয়ে থাকে। তবে আপনাদের ফার্স্ট সেমিস্টার শনিবারে হবে না, 5টা তবে পরীক্ষা তো 5 আলামিন দিন। ভাই, এমবিএর পরীক্ষা মনে হয় শনিবারে হয় না, মনে হয় শুক্রবার গুলিতে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, ওই ডিগ্রিটা হতে পারে বোধহয়, ডিগ্রির সাবজেক্ট বেশি। হ্যাঁ ঠিক আছে, শিবলি ভাই ঠিক বলছেন, বুঝতে পারছেন এটাই। তা ঠিক আছে আলামিন ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই রেখে দিচ্ছি।